রাজনীতির মাঠে নেই, তবু আছে আছে ভিডিও কনফারেন্সে, আছে ঝটিকা মিছিলে, আছে নানাবিধভাবে বিভিন্ন জায়গায়। তবে সোশ্যাল মিডিয়ার এই সরব উপস্থিতি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে খুব একটা মাথা ব্যথা নেই, কিন্তু তারপরেও নতুন করে মাথা ব্যথা বা ভাবনা সেখানেই যে নির্বাচনকে ঘিরে আবার পুনর্বাসন হয়ে যায় কিনা। আবার তার ভেতরে আরেক বক্তব্য নতুন করে দুশ্চিন্তার আবেশ ঘটাচ্ছে যে নতুন করে আবারও কি কার্যক্রম সচল হতে পারে। তবে কি পুনর্বাসনের রাজনীতি? নাম না বললেও বুঝতেই পারছেন যে আসলে কোন দল বা কোন রাজনীতির বিষয় নিয়ে কথা বলছি। আজকে মধুমতি ব্যাংক পিএলসিতে নতুন বাংলাদেশে আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। সবাইকে স্বাগত জানাচ্ছি, দেখছেন নিউজ 24। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান এবং আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত আছেন, আমি একটু আমার ডান পাশ থেকে পরিচয় করে দিতে চাই। আছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আইনজীবী, সুপ্রিম কোর্ট এবং সাবেক সভাপতি ছাত্র ইউনিয়ন। এছাড়া আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ডক্টর মুস্তাফিজুর রহমান ফয়সাল, যুগ্ম মহাসচিব, খেলাফত মজলিস। এছাড়াও আমাদের সঙ্গে আছেন ডক্টর জাহিদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের তিনজনকেই স্বাগত স্টুডিওতে আজকে আমাদের সঙ্গে উপস্থিত হওয়ার জন্য। আজকে আমাদের আলোচনার বিষয় তবে কি পুনর্বাসনের রাজনীতি কিনা, এই প্রশ্ন বা বিষয় রেখেই আসলে শুরু করতে হচ্ছে। আমি প্রথমে অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী আপনার কাছে যাই। আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টা একটা মন্তব্য করেছেন, একটা সাক্ষাৎকার দিয়েছেন, এরকম কথা যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম আবার সচল হতে পারে, এরকম একটি কথা আসলে উপদেষ্টা কেন বললেন? এটি কি আসলে রাজনৈতিক দলগুলোর জন্য কোনো বার্তা, নাকি এটি আসলে কথা প্রসঙ্গেই উঠে এসেছে? ধন্যবাদ এবং আমার শ্রদ্ধেয় দুই সহ আলোচককে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং নিউজ 24-এর দর্শকদেরকে শুভেচ্ছা। দেখেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কোন নিয়ত থেকে বা কোন বিবেচনা থেকে বা জনগণের কোন অভিপ্রায়ের জায়গা থেকে এই কথা বলেছেন আমার সেটি জানা নেই। তবে যে বিষয়টি আমরা জানি সেটি হলো বাংলাদেশে বিগত সময়ে যে ব্যাপক হত্যাযজ্ঞ আওয়ামী সরকারের নেতৃত্বে পরিচালিত হয়েছে, সেই হত্যাকাণ্ডের বিচার চলমান। যদিও সেই বিচারিক প্রক্রিয়া নিয়ে নানা ধরনের কথাবার্তা রয়েছে, এটাকে আরও গতিশীল এবং এটাকে আরও স্বচ্ছ কিভাবে করা যায় এবং সারা দুনিয়ার কাছে এই বিচারকে কতটা গ্রহণযোগ্য করা যায় সেটি নিয়ে নানা ধরনের আলোচনা রয়েছে। এবং সেই যে আদালত এই বিচার কার্যটি পরিচালনা করছে, আইসিটি, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, সেই আদালতেরই রায়ে আইন সংশোধন করে হত্যাকাণ্ডে, গণহত্যায় জড়িত যারা, সেই সমস্ত দলের কার্যক্রম নিষিদ্ধ করার ব্যাপারে একটি বিধানও রয়েছে। ফলে সেই বিধানের আওতায় এখনো পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম এবং তার সহযোগী সমস্ত সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ। ফলে এটি একটি বিচারিক প্রক্রিয়ার একটি অঙ্গ হয়ে গিয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন পেশাদার আইনজীবী হিসাবে আমি বলতে পারি কথা, যতক্ষণ না পর্যন্ত এটি একটি বিচারিক প্রক্রিয়ায় এর সমাধান না হবে, অর্থাৎ আদালত যখন এই বিষয়ে স্পষ্ট নির্দেশনা না দেবে বা সরকার যখন এই যে আইনের বলে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেই আইনকে তারা সংশোধিত না করছেন বা সেই আইন থেকে তাদেরকে দায়মুক্তি না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আইনত পুনর্বাসনের বা ফিরে আসার কোনো সুযোগ একজন আইনজীবী হিসাবে অন্তত আমি দেখি না। কারণ গোটা ব্যাপারটি একটি আইনি প্রক্রিয়ার অধীন। এখন মাননীয় প্রধান উপদেষ্টা তার অভিপ্রায় কি সেটি তিনিই ভালো বলতে পারেন, যে তিনি কি সেই আইন রিভিউ করার কথা ভাবছেন, বা তিনি কি বাংলাদেশের আগামী নির্বাচনকে, ওনার ভাষায় যদি বলি যে উনি যেহেতু বলেছেন এরকম কথা, তাহলে সারা দুনিয়ার কাছে একটি অংশগ্রহণমূলক নির্বাচন, যে কথা উনি প্রায় ইঙ্গিতপূর্ণভাবে বলেন, একটা ঐতিহাসিক নির্বাচনের জন্য সবাই অপেক্ষমান। ফলে ঐতিহাসিক নির্বাচনটা কি এমন হবে যে বাংলাদেশের যেই আওয়ামী লীগের খারাপ সময় আওয়ামী লীগ 3 কোটি লোকের সমর্থন পেয়েছে, আওয়ামী লীগের যখন ব্যাড টাইম ছিল, সুতরাং সেই 3 কোটি লোককেও কি তিনি এর মধ্যে আনার জন্যই কি এটা বলছেন কিনা আমরা সেটা জানি না। তবে যাই তিনি করুন না কেন, কৃতকর্মের জন্য কাফফারা অপরাধীকে সবসময় দিতে হয়। এবং আওয়ামী লীগ তার অপকর্ম, অপশাসন, দুঃশাসন, তার যে গণতন্ত্রহীনতা, লুটপাট এবং সীমাহীন দুর্নীতি এবং গুম খুনের যে রাজনীতি, সেই রাজনীতির জন্য তাকে কাফফারা দিতে হবে, এর কোনো ব্যত্যয় নেই। জি, আপনার কাছে আবার আসবো। ডক্টর মুস্তাফিজুর রহমান, আপনার কাছে একটু আসি। আজকে সার্জিস আলম তিনিও বলেছেন যে আসলে প্রধান উপদেষ্টা সুশীল সাজবার চেষ্টা করছেন, এরকম একটু মন্তব্য করেছেন। আবার অন্যদিকে ডক্টর আসিফ নজরুল
তাকে আলাদা করে বলতে হয়েছে যে আসলে সরকারের এরকম কোনো অভিপ্রায় বা এরকম কোনো পরিকল্পনা নেই আওয়ামী লীগের পুনর্বাসনের ব্যাপারে বা কার্যক্রম সচল করার ব্যাপারে। এই জিনিসগুলো আসলে আলাদা করে কেন বলতে হলো? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, ব্যক্তি প্রধান উপদেষ্টা তিনি জুলাই বিপ্লবের, জুলাই অভ্যুত্থানের স্পিরিটের উপর তিনি এই জায়গায় আসছেন এবং এই কথাটি তিনি একাধিকবার বারবার বলেছেন, স্বীকার করছেন। আর বিদেশের মাটিতে গিয়ে উনি যে কথাটি বলেছেন, আসিফ নজরুল সাহেব যে ব্যাখ্যা দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে এটা একটা থিওরিটিক্যাল কথাবার্তা। একটি দেশের সরকার প্রধানের কথাবার্তা থিওরিটিক্যাল কথা হবে আর এটা রিফ্লেকশন ফিল্ডে থাকবে না, এটা আমরা মনে করি না। সেই হিসাবে উনি যথেষ্ট ঠান্ডা মাথার মানুষ। আমরা মনে করি যে কথাটি উনি বলেছেন এর মধ্যে হয়তোবা, আমরা জানি না, হয়তোবা ওনার ভিতরে কোনো ইচ্ছা আছে। যেভাবে ইনক্লুসিভ ইলেকশনের কথা বারবার বলা হচ্ছে, ইনক্লুসিভের অর্থ যদি এমন হয় যে ফেসিস্টকে ধরে এনে পুনর্বাসন করতে হবে, তাহলে শুধু প্রধান উপদেষ্টা বা এই সরকার না, আসলে গোটা জাতি এমনভাবে প্রত্যাখ্যান করবে যারা রক্ত দিয়ে আপনার দীর্ঘ এই কঠিন এক ফেসিস্টকে সরিয়েছে, তারা যে কোনো কিছু পরিস্থিতি মোকাবেলা করার জন্য নতুন করে তৈরি হবে। আপনি ভূমিকা দিতে গিয়ে যেমন বলছিলেন যে সোশ্যাল মিডিয়ার প্রভাব আসলে কতটুকু আছে, বা কিন্তু এটাই আমাদের মনে রাখতে হবে যে বর্তমান যে প্রজন্মটি আছে দীর্ঘ 16-17 বছর ধরে এদের মনোভাব এই আপনার, আমরা যাদেরকে অনেক সময় ফার্মের মুরগি বলেছি, আমরা অনেক কথা বলেছি, কিন্তু তারা বাস্তবে দেখিয়ে দিয়েছে বিপরীত কিছু দেখিয়ে দিয়েছে। তো যার কারণে এদেরকে কিন্তু আপনি জাজ করার কোনো খুব ভালো সুযোগ পান না। একটা জিনিস পেয়েছে, সেটা তারা পরিস্থিতি মোকাবেলায় দাঁড়িয়ে গেছে, পরিস্থিতি তাড়িত হয়নি। তো সে জায়গায় প্রধান উপদেষ্টার বক্তব্যকে একদিকে তার সরকারে যেহেতু আছেন, নিশ্চয়ই তাদের সিদ্ধান্তের আলোকে আসিফ নজরুল সাহেব কথাটি বলেছেন, এটা একটা ব্যাকআপ দিয়েছেন। আর সার্জিস আলম যে কথাটি বলেছে, এই কথাটির মধ্যে অবশ্যই উদ্বেগ আছে, যথেষ্ট উদ্বেগ আছে। এবং এই উদ্বেগটা আমি তো মনে করি যে ফেসিবাদ বিরোধী সমস্ত শক্তিকে স্পর্শ করেছে এবং স্পর্শ করা উচিত। আর আপনার একটি বিষয় যেটা অলরেডি বলা যায় যে বাংলাদেশের মানুষের সার্বিকভাবে ফেসিবাদী শক্তি যারা আছে, তাদের সাপোর্টার যারা আছে, এদের কারো আপনি কোনো অনুশোচনা পাবেন না। এর বাইরে গোটা জাতি এই বিষয়ে একমত। বিএনপির পক্ষ থেকেও যেটা বলা হয়েছে সেটা হয়তো অন্যভাবে বলা হয়েছে যে ভোটের মাধ্যমে জাতি প্রত্যাখ্যান করবে বা অন্য কিছু, কিন্তু স্পিরিটের দিক থেকে গোটা জাতি একমত, ফেসিবাদের বিচার হতে হবে। জি, ধন্যবাদ। আপনার কাছে এই বিষয়ে আবারও আসবো। ডক্টর জাহিদুর রহমান, একটু আপনার কাছে আসি। একটু বলবেন যে এই যে সার্জিস আলম যেটি বলেছেন যে প্রধান উপদেষ্টা বিদেশের মাটিতে সুশীল সাজবার চেষ্টা করেছেন, এরকম একটি মন্তব্য করেছেন এবং সেটাও বলেছেন যে আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়া সেটিকে যদি আসলে সচল করা হয় বা কার্যক্রমকে সচল করা, সেটি আসলে জাতির সঙ্গে প্রতারণা। এবং আইন উপদেষ্টাকে আবার পৃথক করে বলতে হয়েছে যে এরকম কোনো সম্ভাবনা বা চিন্তাভাবনা সরকারের নেই। এই জিনিসগুলো আসলে কেন ঘটলো? আচ্ছা, ধন্যবাদ। খুবই ইন্টারেস্টিং একটা ডিবেট। আমি তারিক ভাইয়ের সাথে একটা জায়গায় একটু দ্বিমত করি। সেটা হচ্ছে, এটা এখনও আইনি প্রক্রিয়ায় ঢোকে নাই। আওয়ামী লীগকে বিচার করা যাবে সংগঠন হিসাবে আইসিটিতে প্রথম একবার বিধান আনা হয়েছিল, উপদেষ্টা পরিষদ এটা বাতিল করে দিয়েছিল, পরবর্তীতে এই যে মুভমেন্ট হলো তারপর আবার যুক্ত হয়েছে। আমরা কিন্তু এখনও আইসিটিতে আওয়ামী লীগকে অ্যাকিউজ করে কোনো মামলা হয়েছে বলে জানি না। মামলা হবে, ইনভেস্টিগেশন হবে, এরপর বিচার হবে, তারপর সিদ্ধান্ত হবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না। খেয়াল করুন, এটা বিচারের জায়গা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কি নিয়ে কিভাবে আছে, সেটা হচ্ছে সন্ত্রাস দমন আইন 2009 যেটা আছে, সেটার অধীনে এক্সিকিউটিভ অর্ডারে দল নিষিদ্ধ করা যায়। আমরা খেয়াল করেছি শেখ হাসিনা পতনের দুদিন আগে 3 অগস্ট, ইফ আম নট রং, জামায়াত এবং শিবিরকে নিষিদ্ধ করেছিল এক্সিকিউটিভ অর্ডার দিয়ে। সন্ত্রাস দমন আইন 2009-এ এটা ছিল না যে একটা সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা যাবে। তো এটা, এই বিধানটা যুক্ত করা হয়েছে অধ্যাদেশের মাধ্যমে এবং সরকারের এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে। সুতরাং সরকার যদি মনে করে আওয়ামী লীগের কর্মকাণ্ড সে নিষিদ্ধতা থেকে তুলে নেবে, সরকার কিন্তু এটা পারে, এই ক্ষমতা সরকারের আছে। এটা কিন্তু এখনো জুডিশিয়াল বিষয় না। আচ্ছা, এখন ডক্টর ইউনূস কি করেছেন আমরা একটু দেখি। আমরা যদি সাক্ষাৎকারটা খুব বিস্তারিতভাবে দেখি, ভিডিওটা আমাদের সামনে ডিটেইলড আসেনি, কারণ যেটি হতে এটা পেইড, সুতরাং এটা সবাই দেখেন। কিন্তু
আমাদের অনেকগুলো পত্রিকা এটা নিয়ে এসছেন। খেয়াল করবে ডক্টর ইউনূস কিন্তু এটাও বলছেন যে এই নির্বাচনে তারা পার্টিসিপেট করতে পারছেন না, এরকম বলছেন। আমি একটা জায়গায় একটু পড়ি, ওনাকে যখন মেহেদী জিজ্ঞাসা করছেন যে নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, ডক্টর ইউনূস বলছেন এখন নয়, কারণ তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে, তারা রাজনৈতিক দল হিসেবে এখনো বৈধ, উইচ ইজ কারেক্ট, এখনো তো ইনফ্যাক্ট তাদের দল নিষিদ্ধ হয়নি, কিন্তু কার্যক্রম স্থগিত আছে, যে কোনো সময় এই অবস্থানের পরিবর্তন হতে পারে। তারপর আবার মেহেদী জিজ্ঞেস করছেন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমি একটু বলি, এটা একটা কৌশল বলে আমার ধারণা। আমি একটু একটা ইন্টারন্যাশনাল জায়গায় যাই, সেটা হচ্ছে তাইওয়ানকে চায়না যদি ইনভেড করে, আমেরিকা তাইওয়ানের পক্ষে যুদ্ধে নামবে কিনা এটা নিয়ে না আমেরিকা খুব স্পষ্ট কোনো অবস্থান জানায় না। একটা টার্ম আছে স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি, ও বলেও না যে আমি তাইওয়ানের হয়ে যুদ্ধে নামবো, ও এটাও বলে না যে আমি নামবো না। সো আমি ডক্টর ইউনূসের এই ধরনের একটা স্ট্র্যাটেজিক অবস্থান দেখছি। উনি যেমন বলছেন যে আওয়ামী লীগ নির্বাচনে পার্টিসিপেট করতে এবার পারবে না, একটু খেয়াল করি, এই নিষেধাজ্ঞা তুলে নিলেই কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে পার্টিসিপেট করতে পারে। কারণ হচ্ছে বিচার তার বিচারের মতো করে চলবে। ধরলাম যে এই নির্বাচনের পর 2 বছর পর বিচারে দেখা গেল আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, নিষিদ্ধ হয়ে গেল, কিন্তু এখন আওয়ামী লীগ নির্বাচনে পার্টিসিপেট করতে পারছে না কারণ তার কার্যক্রম নিষিদ্ধ আছে। সুতরাং ডক্টর ইউনূস সামহাউ আমার মনে হয় এটা ইন্টেনশনালি একটা পথ খোলা রাখলেন, একটা অস্পষ্টতা তৈরি করলেন। পারবেনও না বলছেন, আবার যে কোনো সময় তুলে নিতে পারেন, এবং আবারও বলছি সরকার এটা তুলে নিতে পারে। এখন যেটা হয়েছে, সার্জিস আলমরা যেগুলো বলেছেন, সার্জিস আলম একটা রাজনৈতিক দল করেন, তার দল খুবই সামনের সারিতে থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আন্দোলন করেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যুক্তিও আছে। আবারও বলি, গায়ের জোরে যেন আমরা না বলি। আমরা গণজাগরণ মঞ্চে আমরা একটা কথা বলেছিলাম না, অনেকে এটাকে এক ধরনের ফ্যাসিবাদী বলছিলাম যে বিচার করে ফাঁসি দিতে হবে। আপনি বিচার করে ফাঁসি দিতে হবে তো না, বিচার চাইছেন, টেকনিক্যালি আমরা বলতে পারি না, আইসিটিতে তো হতে পারে যে আওয়ামী লীগ দল হিসাবে মানবতা বিরোধী অপরাধে পার্টিসিপেট করে নাই বলেও তো প্রমাণিত হতে পারে। সুতরাং আমরা যখন একটা আদালতে যাই, আমরা একটা বিচারিক প্রক্রিয়ার উপরে রিলাই করি, তখন আমরা আসলে গায়ের জোরে বলতে পারি না যেটা করা যাবে না। প্রধান উপদেষ্টার আসলে বলা সবচেয়ে ভালো ছিল, যেটা আদালতের সিদ্ধান্তে বাতিল হবে বা না হবে সেটা সেখানে ডিসাইডেড হবে। আচ্ছা, মূলত যেহেতু আসলে এটি নিয়ে আমরা আলোচনাই করছি, সেহেতু আমরা চাই যে আসলে মূল যে ঘটনাটা ঘটেছে সেটি আসলে একটা খবর আকারে আমাদের কাছে আছে, আমরা সেই নিউজটা একটু দেখে নেই আসলে কেমন হয়। And what has the reaction been from the Bangladeshi people over the last? নিউ ইয়র্কে ডিজিটাল সংবাদ মাধ্যম জিটিওকে দেয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগ সচল হতে পারে প্রধান উপদেষ্টার এমন মন্তব্যে চলছে তোলপাড়। Something happening, but you weren't running. ঠিক আছে, তাহলে এটা কিভাবে? তারা কি দল হিসেবে বৈধ? আচ্ছা, তারা দল হিসেবে বৈধ, তবে এখন কার্যক্রম স্থগিত। যে কোনো সময় এর কার্যক্রম চালু করা হতে পারে। আপনি স্থগিত আদেশ তুলে নিতে পারবেন? স্থগিতাদেশ তুলে নেওয়া এটা একটা সম্ভাবনা। কার্যক্রম স্থগিত হলেও আওয়ামী লীগ সচল হতে পারে প্রধান উপদেষ্টার এমন মন্তব্য নিয়ে চলছে নানা বিশ্লেষণ। কেউ কেউ বলছেন জুলাই হত্যার বিচারের আগেই আওয়ামী লীগ ফিরলে আহত হবে জুলাই চেতনা। কারো মতে প্রধান উপদেষ্টার বক্তব্য ফ্যাসিবাদকে ফেরানোর পথ সুগম করবে। আর মনে হয় কেউ নেই যে এমন শক্তি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এমনভাবে শক্তি নিয়ে রাষ্ট্র পরিচালনার একটা ম্যান্ডেট পেয়েছেন। সেই ডক্টর ইউনূস জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পরে এসে আওয়ামী লীগ প্রশ্নে যখন তিনি এমন বক্তব্য দেন, আসলে আমরা যারা জুলাই যোদ্ধা এখনও বেঁচে আছি, যেই আশার জন্য রাজপথে নেমেছিল এবং একটা পরিবর্তনের জন্য রাজপথে নেমেছিল, সেই জায়গাটা খুবই খুবই দুঃখজনকভাবে ডক্টর ইউনূসের এমন বক্তব্যে ব্যর্থতার প্রকাশ করে। প্রথমত হচ্ছে এদেরকে ঠান্ডা মাথায় সবাইকে একসাথে বসতে হবে, একসাথে বসে এদেরকে এই সিদ্ধান্তে আসতে হবে যে যেহেতু এরা কোনোভাবে আসতে পারবে না ক্ষমতায়, তো তাদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। এই মুহূর্তে দলগুলোকে আবারও ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ যদি দলগুলো ঐক্যবদ্ধ না থাকে, আবারও এই ফ্যাসিস্ট যদি এদেশে আসে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সম্পূর্ণ বিসর্জিত হবে। যখন হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে স্বাভাবিকভাবে বিচরণ করবে, তখন আওয়ামী লীগের যে ন্যারেটিভ, জুলাই একটা ষড়যন্ত্র ছিল এবং জুলাই একটা মেটিকুলাস ডিজাইন ছিল, তো সেই জায়গা থেকে যেই বয়ানটা আরো বেশি স্ট্রং হয়। এদিকে আওয়ামী লীগের কার্যক্রমের উপর দেওয়া নিষেধাজ্ঞা দ্রুত উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। রাষ্ট্রবিজ্ঞানীরা প্রধান উপদেষ্টার বক্তব্যকে দেখছেন ভিন্ন আঙ্গিকে। রাষ্ট্রবিজ্ঞানী সাব্বির আহমেদ মনে করেন প্রধান উপদেষ্টা মেহেদী হাসানের প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারেননি, যা জুলাই আন্দোলনের মধ্য দিয়ে গঠিত একটি সরকারের প্রধানের কাছ থেকে কাম্য নয়। এই সরকার আসার পরে আওয়ামী লীগকে একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে
এক্সিকিউটিভ অর্ডার দিয়ে তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু দল নিষিদ্ধ করা হয় নাই। তাহলে দুইটা জিনিস তো কন্ট্রাডিক্টরি হয়ে গেল। দল থাকলে কাজ থাকবে, মানে সেই বিষয়গুলো তিনি মাথায় দেন না, সব কিছু কেমন যেন হেলাফেলা করে উনি এগুলোকে কাটিয়েছেন, মানে এই তার সময়টাকে তিনি পার করেছেন। এখন যে ধরনের ইন্টারভিউ তিনি ওখানে দিয়েছেন, আলটিমেটলি আসলে পুরো সবাইকে তিনি কনফিউজ করে দিয়েছেন। তবে এই বিশ্লেষক আশাবাদী আওয়ামী লীগ প্রসঙ্গে সব দল শেষ পর্যন্ত জাতীয় স্বার্থে ঐক্যমতে পৌঁছাবে। যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টার দেওয়া বার্তাকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া সব মহলে। বিশেষজ্ঞরা বলছেন, সব বিভাজন ভুলে এখনই রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করতে হবে রাজনৈতিক দলগুলোকে, তা নয়তো ভয়াবহ সংকটের মোকাবেলা করতে হবে দেশকে। আর সেই অনাকাঙ্ক্ষিত সংকট মোকাবেলায় নিজেদের প্রস্তুত বলছেন জুলাই যোদ্ধারা। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। আমরা নিউজটা দেখলাম, এ থেকে আমার মনে একটা প্রশ্ন এসেছে, আমি এই প্রশ্নগুলো একটু ছোট করে সবার কাছ থেকে জানতে চাইবো, যদিও আমাদের একটা বিরতিতে যাবার সময় হয়েছে। ডক্টর জাহিদুর রহমান, রাজনৈতিক দলগুলোর জন্য আসলে কৌশলগত কোনো বার্তা আসলে এর মাধ্যমে দেওয়া হলো কিনা? খানিকটা বার্তা থাকতে পারে, কারণ হচ্ছে আমরা এখন খেয়াল করছি যে নির্বাচনের আগে আমাদের দলগুলোর মধ্যে এক ধরনের বিভেদের পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা অবিশ্বাস্য, অদ্ভুত, এবং আমি আরেকটা শব্দ কনসিয়াসলি ব্যবহার করি, উদ্ভট সব দাবি নিয়ে মাঠে নামছি এবং টু সাম এক্সটেন্ট ইলেকশনের সাথে সেটাকে কন্ডিশন হিসেবে যোগ করছি। তো আমি মনে করি যে সামনে এই ধরনের একটা প্রবাবিলিটি যদি তৈরি হয় যে আওয়ামী লীগ আবার নিষেধাজ্ঞা বাতিল করে আসতে পারে, এটা দলগুলোর উপর এক ধরনের চাপ তৈরিও হতে পারে, এবং আমি মনে করি এটা সলিডারিটি বাড়াতে পারে যে তোমরা এত কেওস না করে রাদার। ধন্যবাদ ডক্টর মোস্তাফিজুর রহমান, আপনি তো একটি রাজনৈতিক দল থেকেই আপনি সেই দলকে রিপ্রেজেন্ট করছেন, আপনাদের জন্য কোনো বার্তা মনে হলো কিনা? আমার মনে হয় আমাদের ডাক্তার জাহিদ সাহেব যে কথাটি বললেন, এটা যদি কৌশল হয়, কিন্তু আমি মনে করি জনগণের মাঝে ভুল মেসেজ দেয়, ভুল পারসেপশন তৈরি করে, এরকম কথা একেবারে এরকম একটা ক্রুশাল টাইমে এসে আসলে বলার মানে হয় না। কারণ হচ্ছে এই কৌশল খুব বেশি কাজে দিবে না। যদি মনে করেন যে সরকার একটা প্রেশারে আছে, সার্বিক বিভিন্ন দিকে ডাইভার্ট হচ্ছে অনেক কিছুই, তো সেই জায়গায় যদি উল্টা উনি এই ধরনের একটা প্রেশার তৈরি করে মনে করেন যে সবাইকে এক কাতারে আনবেন, এটা আসলে হবে না। আমার ধারণা এটাতে কাজ হবে না। জি ধন্যবাদ। হাসান তারিক, আপনার কাছ থেকে একটু জানবো যে রাজনৈতিক দলগুলোকে কি আসলে প্রেশারাইজ করা হলো যে আমি যেভাবে চাই সেভাবেই নির্বাচন হবে, বা আমরা যেভাবে চাই, বিষয়টি কেমন কিনা? না, বিষয়টা আমার কাছে প্রেশার বলে মনে হচ্ছে না। আমার কাছে যেটি মনে হচ্ছে যে এক এক ধরনের মাইন্ডসেট থেকে এক একজনের গ্রুমিং হয়তো। একজন নির্দলীয় ব্যক্তি হিসাবে মাননীয় প্রধান উপদেষ্টা যেভাবে তার পলিটিক্যাল প্যারাডাইম উনি চিন্তা করেন, ঠিক সেই রকম একটি প্রেমিস থেকে উনি কথাগুলো বলেছেন বলে আমার ধারণা। কারণ উনি যেই বিশ্ব পরিমণ্ডলে যেই চরাচরে উনি চলাচল করেন, এবং সেখানে যে ধরনের ভিন্ন মতের সাথে এবং চরম বিরোধী মতবাদের সাথে বসবাস করে নিজের এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্র্যাকটিস ওনারা করে থাকেন, হয়তো সে ধরনের একটা সুশীল, যেটা বলা হচ্ছে না সম্পর্কে, একজন সুশীল আইডিয়া থেকে তিনি হয়তো সেই কথাগুলো বলেছেন। কিন্তু আমি এখানে আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যে সেটি হলো এই যে অধ্যাদেশ এবং আইন। অধ্যাদেশ আপনারা সবাই জানেন যে এটা নির্বাহী কর্তৃপক্ষ দিয়ে থাকেন যখন পার্লামেন্ট থাকে না, কিন্তু অধ্যাদেশও কিন্তু একটা আইন, তবে সেটি একটি অস্থায়ী আইন। আওয়ামী লীগ এর কার্যক্রম নিষিদ্ধ হওয়া আর দল হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার মধ্যে যে আমি যদি ব্যবধান খুঁজতে যাই, ব্যবধান কিন্তু কার্যত আমি খুঁজে পাই না। ফলে আওয়ামী লীগকে আমি নিষিদ্ধ দল হিসেবেই এখন ধরে নেব। আইনের ইমপ্লয়েড কনসিকুয়েন্স বলে একটা কথা আছে, তো এই যে ইমপ্লয়েড কনসিকুয়েন্স আমাদের সন্ত্রাস বিরোধী আইনের 18(1) যে ধারাটি রয়েছে, সেকশন, এই সেকশন কি বলছে? ব্যক্তি এবং সত্তা তাকে এবং তার সমস্ত কার্যক্রমকে এই আইনের বলে নিষিদ্ধ করা যেতে পারে। মামলা হলো কি হলো না এটা বড় ব্যাপার না, অর্থাৎ আমি খুন করলাম কি করলাম না এটা বড় ব্যাপার না, কিন্তু আমার বিরুদ্ধে যদি খুনের অভিযোগ থাকে যে কোনো মুহূর্তে আমি মামলার সম্মুখীন হতে পারি, যে কোনো মুহূর্তে আমি গ্রেপ্তার হতে পারি। ফলে সেই অর্থে আওয়ামী লীগ কিন্তু কার্যত এখন নিষিদ্ধই আছে। জি, ওকে, অনেক ধন্যবাদ। আমরা বেশ কয়েকটি জায়গায় একটু পৌঁছানোর চেষ্টা করেছি। প্রথমত আসলে এটি আসলে রাজনৈতিক বার্তা কিনা, এবং এর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর ভেতরে যেই বিভেদ বা বিভাজনের কথা বলা হচ্ছে সেই বিষয়গুলো আমাদের আলোচনায় উঠে এসেছে, এবং তার পাশাপাশি আসলে কারা
অন্য কোনো রাজনৈতিক দল আসলে তাদেরকে পুনর্বাসন করতে পারে কিনা, এরকম অনেক কিছু জানবার আছে আমাদের, সেই জিনিসগুলো আমরা জানবো। কিন্তু এই মুহূর্তে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে নিচ্ছে ছোট্ট একটা বিরতির পর ফিরছি, আবারও সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত, দেখছি নিউজ 24 চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান। আমি একটু আমাদের অতিথি ডক্টর মুস্তাফিজুর রহমান আপনার কাছে আসতে চাই। এমনিতে এটা তো গেল আসলে একটা তাত্ত্বিক আলোচনা বা সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনা, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের যারা দেশে যেসব নেতাকর্মীরা আছে তাদের পুনর্বাসন টুকটাক হচ্ছে, এরকম নানা জায়গা থেকে খবর শোনা যাচ্ছে। রাজনৈতিক দলগুলোর ভিতরে কাদা ছোড়াছড়ি আছে। আপনি কি মনে করেন আসলে আওয়ামী লীগের পুনর্বাসন কারা করছে? না, আওয়ামী লীগের পুনর্বাসন, হ্যাঁ আপনি যেটা বলছেন মাইক্রো লেভেলে কিছু ঘটনা ঘটছে। ব্যক্তি পর্যায়ে কেউ হয়তো বলছে যে উনি ভালো মানুষ, উনি আওয়ামী লীগের ফেসিবাদ সমর্থন করতেন না, তখনও উনি প্রতিবাদ করেছেন, এখন উনি আমার দলে যোগ দিয়েছেন। যে দলে যোগ দিই ওনাদের ন্যারেটিভটা কিন্তু এরকম যে দুই একজনের মাইক্রো লেভেলে, বড় লেভেলে কিন্তু এভাবে সুযোগ নাই। বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কেউ এভাবে আগে যে পরিবেশ ছিল অমুক দল থেকে এভাবে আসছে আমার দলে আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠান, এটা এখন যেই করতে যাবে তার জন্য এটা বোঝা হয়ে যাবে। কিন্তু আপনার মাইক্রো লেভেলে বা পর্দার আড়ালে অথবা আনঅফিসিয়ালি কাজগুলো হচ্ছে, কেউ কারো ব্যবসা বাণিজ্য পাহারা দিচ্ছে। সেটা এক সেন্সে কেউ যদি কারো কোনো ব্যবসা প্রতিষ্ঠান, কোন সব রাজনৈতিক দল এই কাজ করছে? না, অভিযোগ তো পাল্টাপাল্টি আছে। বিএনপি প্রতি অভিযোগ আছে, যেমন অনেকে অভিযোগ করছে বিএনপির প্রতি, জামাতের প্রতি, অনেক দলের প্রতি এরকম পাল্টাপাল্টি অভিযোগ আছে। তো সেই অভিযোগগুলো দিয়ে আমি আলোচনার এখানে বিষয় না আমার, আমি সেটা আলোচনা করব না, কিন্তু এই অভিযোগগুলো আছে। তো যেহেতু অভিযোগগুলো আছে, এখন আপনি আমার বিরুদ্ধে অভিযোগ করছেন, আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করছি, যদি আংশিকও সত্য হয় ঘটনা তো ঘটছে, আর বাস্তবে এটার বাস্তবতাও আছে, ঘটনাটা ঘটছে। তো এই জায়গাতে এসে আমরা সামান্য এই জায়গাতে যদি নিজেরা চেক দিতে না পারি, তাহলে আমরা আগামীর বাংলাদেশ যেটা আমরা গড়তে চাই, আমরা সবাই নিজ নিজ বক্তব্যগুলো বলছি, সামনে নির্বাচন কেন্দ্রিক আমরা ইশতেহারও ঘোষণা করব, সেগুলো আসলে জনগণ তো আশাবাদ ইতিমধ্যে হওয়া শুরু হয়ে গেছে। জি, এবং প্রথম দিকে জনগণ যেভাবে আশাবাদী ছিল, সেই আশাবাদের জায়গাটা কিন্তু ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। জি, সেই বিষয় নিয়ে আপনার কাছে আসবে। ডক্টর জাহিদুর রহমান, আপনার কাছে আমার একই প্রশ্ন যে আওয়ামী লীগের পুনর্বাসন রাজনৈতিক দলগুলো কি কোনোভাবে করছে, যেসব নেতাকর্মী তৃণমূলে আছে? মানে কিছু, আমি পুনর্বাসন এভাবে কেন বলবো, ধরুন আওয়ামী লীগের যেসব শেল্টার দেয়া বা স্থান দেয়া, জায়গা দেয়া, আমি ধরুন এভাবে বলি, আমাদের কয়েকটা কথা একটু অপ্রিয় হলেও বলতে হবে যে আওয়ামী লীগের আমরা অপরাধীদের বিচার চাই এবং জেনুইন বিচার চাই। অপরাধী যার যে অপরাধ, সে অপরাধের বিচার চাই। হরে দরে সবাই খুনের মামলা দিচ্ছি, এটা ফাজলামো। এগুলো শেখ হাসিনার মতো আচরণ, এগুলো আমরা করা উচিত হবে না। যার দুর্নীতি আছে তার দুর্নীতির মামলা হোক, দুর্নীতির বিচার হোক। এর বাইরে তো আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন, যদি কারো মনে হয় যে তার বিরুদ্ধে মামলা করার স্কোপ আছে, মামলা করা হোক। এর বাইরে যারা আছেন তাদেরকে তো আমাদের মেইন স্ট্রিমে মিশতে দিতে হবে। আমার হিসাবে, এটা আমি নিশ্চিত নই, আমার হিসাবে এখনও অ্যারাউন্ড 20% মানুষ আওয়ামী লীগ সমর্থন করে, এটা আমার হিসাব। সংখ্যাটা বিরাট বিরাট। আমাদের ভোটারের হিসাবও যদি করি, প্রায় 2.5 কোটি ভোটার আছে, মানে অ্যাডাল্ট মানুষ আছে, এর বাইরে আছে। তো এই মানুষগুলোকে কি আমরা এই দেশ থেকে মানে এমন পরিস্থিতি তৈরি করবো সে চলে যেতে হবে, তাকে বঙ্গোপসাগরে ফেলে দেবো? নো ওয়ে। আমি খুব দুঃখ পাই, আমি ফ্র্যাঙ্কলি বলি, মানে আওয়ামী লীগ এই কিছুর পরও, মানে 15 বছরের তার অপশাসন, আমি জুলাই অগাস্টকে বলছি না, আমরা তো এই ফাইটে দীর্ঘদিন থেকে আছি। শেখ হাসিনা এই দেশকে যেভাবে ধ্বংস করেছেন ওভার দ্য ইয়ার্স, এরপরও আওয়ামী লীগকে সমর্থন করা খুবই দুঃখজনক। আমি এটা নিতে পারি না, আমাদের দেশের মানুষ কিন্তু আছে, তো দিস ইজ দ্য রিয়ালিটি। এখন এর মধ্যে নেতা হোক যারা এরকম ক্রাইম করছে না, তারা বিভিন্ন দলে চলে যাওয়া র্যাদার আমার কাছে ভালো মনে হয়। যারা ক্রিমিনাল না, এটা খালি বিএনপি, জামায়াত, এনসিপি, যেই দলেই হোক না কেন, তারা যদি যায়, ভোটাররাও যদি বিভিন্ন দলকে ভোট দিতে শুরু করে। কিন্তু এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিতরে কাদা ছোড়াছুড়ি জায়গাটা তো আছে। আওয়ামী লীগ দুঃখিত, বিএনপি বলছে জামাত ইসলাম আওয়ামী লীগের পুনর্বাসন করছে, জামাত ইসলাম বলছে বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন থাকবে করছে, এবং তারা এটা ব্যবহার করার চেষ্টা করবেন। কারণ মাত্রই তো ঘটনাটা ঘটলো। যেহেতু আমাদের একটা জিনিস একটু মনে রাখতে হবে, রাজনীতি খুব কঠিন জিনিস, খুবই কঠিন জিনিস, এবং খুবই এমন একটা জিনিস যেখানে ক্যালকুলেশন ম্যাটার্স, ইমোশন সবসময় যায় না। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে বোঝা যায়। জামাতের কথা আসলো, আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হয়, জামায়াত ইসলামী তার আগে কিছুদিন আগে বলছে আমরা কোনো দল নিষিদ্ধের পক্ষে না। এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার সময় জামায়াতের কোনো অফিসিয়াল স্টেটমেন্ট ছিল না,
যে কেউ চেক করতে পারেন। তাদের লোকজন আনঅফিসিয়ালি গেছেন ওখানে, তাদের সিগনিফিক্যান্ট নেতাদেরকে দেখেছি, কিন্তু অফিসিয়াল স্টেটমেন্ট নাই। এই জামায়াত ইসলামী এখন জাতীয় পার্টি নিষিদ্ধ করার জন্য অফিসিয়াল স্টেটমেন্ট দেয়। জাতীয় পার্টির অপরাধ কি আওয়ামী লীগের চেয়ে বেশি? জাতীয় পার্টি তো কোলাবোরেটর। তার মানে খেয়াল করে দেখুন, জাতীয় পার্টি নিষিদ্ধ হওয়া এখন জামায়াতের জন্য খুবই জরুরি। আগে আওয়ামী লীগও ছিল, এখন এটা আরও বেশি জরুরি। কেন বেশি জরুরি? কারণ জাতীয় পার্টি যদি না থাকে, জামায়াত এখন মাঠের অবিসংবাদিত প্রধান দল হয়ে যায়। ফলে সে যদি নির্বাচনে না যেতে চায়, এই ধরনের কথা বলে, এটা বিএনপির উপরে মারাত্মক চাপ তৈরি করবে। সুতরাং তারা এটা চাইছে। তো এই জন্য বলছি, রাজনীতির মাঠে এই কথাগুলো পাল্টাপাল্টি চলবে। এই বিষয়টা নিয়ে আমরা ডক্টর মুস্তাফিজুর রহমান আপনার কাছ থেকেও শুনবো, কিন্তু তার আগে অ্যাডভোকেট হাসান তারিক আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে পুনর্বাসনকে নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছোড়াছুড়ির জায়গা, এটি কি আসলে ন্যূনতম হলেও আসলে রাজনৈতিক দলগুলোর ভিতরে বিভাজনের জায়গাটা তৈরি করে কিনা? না, আমি ঠিক উল্টাভাবে ব্যাপারটাকে দেখি। কাদা ছোড়াছুড়ি না, আমি দেখি যে প্রতিযোগিতা। আমি এইভাবে বলতে চাই, প্রতিযোগিতা এইভাবে বলি এই কারণে, পুনর্বাসনের প্রতিযোগিতা নাকি আসলে প্রতিযোগিতা আমি বলছি আপনাকে, যেমন আমরা যারা সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি এবং সামরিক স্বৈরাচার, বিশেষ করে এরশাদ সামরিক স্বৈরাচারের পতনের পরে আমাদের ধারণা ছিল যে পতিত স্বৈরাচারকে কেউ কোনো আশ্রয় কোথাও দেবে না এবং তারা বাংলাদেশের রাজনীতিতে আর কখনো ফিরে আসতে পারবে না। এবং আমরা দেখেছি যে জেনারেল এরশাদ কারাগারে গিয়েছেন এবং তিনি কারাগারে থাকা অবস্থাতেই বিভিন্ন দলে জাতীয় পার্টির অনেকে যোগদান করেছেন এবং সেখানে দলে যোগদানের মধ্য দিয়ে পুনর্বাসিত হয়েছেন রাজনীতিতে। এবং পরবর্তীকালে জাতীয় পার্টি আবার যেভাবেই হোক রাজনীতির ময়দানে জাতীয় পার্টির নামেই আবার আবির্ভূত হয়েছে। তার মানে রাজনীতিতে তারা স্বনামেই তারা ফিরে এসেছে। কিন্তু আমরা তো বুঝতে পারিনি অ্যাট দ্য ভেরি মোমেন্ট যখন এরশাদ ফল করে যে এরা যে আবার ফিরে আসতে পারবে। তো এই যে আমাদের অভিজ্ঞতা, তখনও আমরা দেখেছি যে এক ধরনের প্রতিযোগিতা ছিল যে কে জাতীয় পার্টির কাকে কখন শেল্টার দিতে পারে। আমাদের মনে রাখা দরকার যে সত্যটা আমরা অনেক সময় বলি না, সেটা হলো আমাদের সমাজটা একটা শ্রেণী বিভক্ত সমাজ এবং এই শ্রেণী বিভক্ত সমাজে মেজরিটি মানুষ হলো বঞ্চিত, হতাশাগ্রস্ত এবং তারা অধিকার বঞ্চিত এবং তারা একবারে প্রান্তিক অবস্থানে। আর এলিট শ্রেণী যারা, তাদের মধ্যে কিন্তু একটা অঘোষিত ঐক্য থাকে এবং সেখানেই চলে পুনর্বাসনের প্রতিযোগিতা। কিভাবে? আপনি দেখেন আমাদের উচ্চ আদালতে যদি আমরা যাই, এখন যারা চিহ্নিত, যারা আওয়ামী লীগ আমলের যারা মানি লন্ডারার, যারা চিহ্নিত দুর্নীতিবাজ, চিহ্নিত সন্ত্রাসী, তারা জামিনের জন্য তারা জানে যে কোন উকিলকে ধরলে পরে তারা জামিন পেতে পারে এবং সেই উকিলটাকেই তারা কিন্তু খুঁজে বেড়ায়। ফলে তাদের মাধ্যমে তারা কিন্তু জামিন পেয়ে এক ধরনের পুনর্বাসনের জায়গা কিন্তু তারা পেয়ে যাচ্ছে। আবার দেখেন যেটা জাহিদ ভাই বললেন যে খুনের মামলা আপনি 300 লোককে আসামি করে দিলেন, সে লোক হয়তো জানেই না, তার কিন্তু জামিন হচ্ছে না। এবং কি এটা পলিটিক্যাল মামলা, মানে কোনোভাবে মামলায় যদি 1 নম্বর আসামি শেখ হাসিনা হয় আর 343 নম্বর আসামি যদি কোনোভাবে কেউ ডক্টর জাহিদুর রহমানের নামটা ঢুকিয়ে দেয়, তিনি কিন্তু পলিটিক্যাল মামলার আসামি হয়ে গেলেন। এই যে মামলা বাণিজ্য, যেটা সরকার, অন্তর্বর্তী সরকার শুরুতেই বলেছিল যে এটি তারা করবে না, কিন্তু এগুলোকে তো এন্টারটেইন করা হচ্ছে এবং এর মাধ্যমে এক ধরনের পুনর্বাসনের কম্পিটিশন চলছে। পুনর্বাসনের আরেকটি জায়গা হলো যোগদান প্রক্রিয়া। কে প্রতিযোগিতা হচ্ছে, কে প্রভাবশালী তৃণমূলে কত লোককে তার নিজের দলে ভেড়াতে পারে, খালি একটু তওবা করলেই হবে, তারপরে তিনি পুনর্বাসিত হয়ে যাবেন। 3 নম্বর হলো ছদ্মবেশ এবং সুবিধা দেওয়ার মাধ্যমে পুনর্বাসন। অর্থাৎ আমার 300 কোটি টাকা দামের একজনের একটা ব্যবসা আছে, সেই ব্যবসায় আমার শ্রেণীগত ঐক্য প্রতিষ্ঠিত হয়ে গেল। আমি এখন এই ব্যবসাটার আমি বিনা পয়সায় আমি তার পার্টনার হয়ে গেলাম, তার মাধ্যমে আমি তাকে পুনর্বাসনের সুযোগ দিলাম। জি, তার মানে আসলে নানাভাবে আসলে এই প্রতিযোগিতা চলছে, কাদা ছোড়াছুড়ি না। এটা হচ্ছে যারা পাওয়ার হান্টার, যারা পাওয়ারকে কন্ট্রোল করতে চায় এবং সংখ্যাগরিষ্ঠ মানুষকে আবারও সেই ওই পুরনো কায়দায়, হাসিনার কায়দায় বলেন বা এরশাদের কায়দায় বলেন, মানুষকে আবার ঠকাইতে চায়, তারা কিন্তু কম্পিটিশনে নেমেছে এবং তাদের লক্ষ্য একটাই, রাষ্ট্র মেরামত না, রাষ্ট্রের ক্ষমতাটাকে কবজা করা। জি, অনেক ধন্যবাদ। আমরা এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর যখন ফিরবো তখন আমাদের এই আলোচনা অব্যাহত থাকবে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার, দেখছেন নিউজ 24, চলছে মধুমন্ত ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আমি সরাসরি আমাদের অতিথিদের কাছে চলে যেতে চাই, আমাদের সময় একদম সংক্ষিপ্ত। আমি প্রথমে ডক্টর মুস্তাফিজুর রহমান আপনার কাছে একটু আসতে চাই। আসলে এই যে সামনে নির্বাচন আসছে, ভোট ব্যাংক পাওয়ার জন্যই কি আসলে রাজনৈতিক দলগুলোর এই পুনর্বাসন প্রক্রিয়া কিনা? না, আমার মনে হয় সেটা মোটেই না। কারণ আমি আগেই বলেছি, ব্যাপারটা যে লেভেলে হচ্ছে
পুরো ব্যাপারটাই হচ্ছে ত্যাগী জনগণ এবং ত্যাগী কর্মীদের রক্ত বিক্রি করে কিছু স্বার্থবাদী লোক এই কাজগুলো করছে। তারা যে দলেই হোক এদের প্রতিরোধ করা দরকার, এবং যারা বড় দল তাদের দায়িত্ব বেশি, তারা যদি আসলে জনগণের মুখোমুখি হতে হয় সামনে, তাদের এই জায়গাটা এখনই ঠিক করা উচিত। এবং মামলা বাণিজ্য বলেন, আশ্রয় বাণিজ্য বলেন, সব কিছু মূলত হচ্ছে রক্ত বিক্রি করে টাকা নিচ্ছে তারা। জি, অনেক ধন্যবাদ ডক্টর জাহিদুর রহমান। একই প্রশ্ন আপনার কাছে। টাকা ট্রানজ্যাকশন আছে, আই এগ্রি। তার সাথে আরও দুটো ব্যাপার আছে। মানে এখন ধরুন একটা দল, তার অনেকজন পটেনশিয়াল নেতা আছেন, প্রত্যেকে তার দল ভারী করতে চায়। আওয়ামী লীগের সময় কিন্তু আলাপ শুনতেন, আওয়ামী লীগে অনুপ্রবেশকারী আছে, হাইব্রিড আছে, কাউয়া আছে, এগুলো ওবায়দুল কাদের বলতেন। সো দল ভারী করার ব্যাপার আছে, আর ভোটেরও ব্যাপার আছে আমি মনে করি। কারণ কোনো একজন লোকাল নেতা যদি আপনি দলে পেতে পারেন, তার ফলোয়ার্স থাকে, সেই ভোটও আপনি পাওয়ার সম্ভাবনা থাকে। ধন্যবাদ। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। আমি মনে করি ডক্টর ইউনূস ইজ এ গ্লোবাল ক্যারেক্টার। উনি গ্লোবাল ফেনোমেনা থেকে এই কথাগুলো বলছেন যে একটা ইনক্লুসিভ ইলেকশন করার জন্য একটা ডক্ট্রিনকে তো আর অ্যাবলিশ করা যায় না। সুতরাং উনি একটা ডক্ট্রিনকে স্পেস দিতে চান, উনি নিজেকে একজন হাইয়েস্ট ডেমোক্রেট হিসেবে দেখাতে চান, যেহেতু উনি ডেমোক্রেটদের খুব কাছাকাছি অবস্থান করেন। ফলে এটা তার মধ্যে এক ধরনের পলিটিক্যাল হাইপোথেটিক্যাল অ্যাপ্রোচ এখানে আছে বলে আমার মনে হয়। অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে স্টুডিওতে যোগদান করবার জন্য। আমাদের সময় সংক্ষিপ্ত, কিন্তু অবশ্যই নিশ্চয়ই আমরা পরবর্তীতে কখনো না কখনো এই আলোচনা আরও সামনের দিকে আমাদের চলবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। রবি থেকে বৃহস্পতি দেখুন মধুমতি ব্যাংক PLC, নতুন বাংলাদেশ, রাত 9টা থেকে 10টা। শুভরাত্রি।